টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানের লামায় একই এলাকায় পাহাড় ধসের আলাদা দুটো ঘটনা ঘটেছে, যেখানে দুই পরিবারের 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে আজিজনগরের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এলাকার জনপ্রতিনিধি জানান, প্রথম ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে। তখন পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মারা যান একই পরিবারের 3 সদস্য। তারা হলেন মোহাম্মদ ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং 4 বছর বয়সী ছেলে সোলেমান। এর প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। তাতে চাপা পড়ে মৃত্যু হয় জুয়েল এবং তার স্ত্রী কুলসুমা আক্তারের। পরে এলাকার লোকজন, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা এসব মৃতদেহ উদ্ধার করেন। ওদিকে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু এরপরও বেশিরভাগ এলাকায় মানুষ আশ্রয় কেন্দ্রে যাননি। বর্তমানের ফলে পাহাড় ধসে দুই পরিবারের 5 জন লোক ইন্তেকাল করেছেন। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী দুজনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা আর পাহাড় ধসের খবরাখবর আমাদের সহকর্মীরা রাখছেন এবং প্রতিনিয়ত আমাদের আপডেট করছেন। এ পর্যায়ে আমরা 3টি জায়গায় একসাথে যেতে চাই বান্দরবনে, একই সঙ্গে চট্টগ্রামে, খাগড়াছড়িতে এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে জহির রায়হানের কাছে যেতে চাই, বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জয়রায়ন, শুরুতেই শিরোনামে জানাচ্ছিলাম বান্দরবনে সকাল থেকে দুটো ঘটনা ঘটেছে, দুটো পাহাড় ধসের ঘটনা, যেখানে একই পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। একটু জানাবেন আসলে এখন পর্যন্ত আহতদের কি অবস্থা, আবহাওয়া কতটা অনুকূলে এসেছে, ঝুঁকির মাত্রা কতটা, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? জহির। যেমনটা বলেছেন, আসলে ভোর সকাল থেকে আসলে এই দুর্ঘটনাটা ঘটে। গত 4 দিন ধরে কিন্তু টানা ভারী বর্ষণ অব্যাহত আছে, যার কারণে আজ বৃহস্পতিবার ভোর বেলায় এই যে পাহাড় ধসে লামার এলাকায় ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। লামার আজিজনগরের যে মিশন পাড়া রয়েছে, মিশন পাড়ায় একটা বাড়ির উপরে বিশাল পাহাড়, দুটি স্থানে বিশাল পাহাড় ভেঙে ধসে পড়ার কারণে একটি পরিবারের 3 জন, স্বামী স্ত্রী এবং এক শিশু সহ 3 জন নিহত হয় এবং আরেকটি পরিবারের 2 জন লোকজন লোক মাটি চাপা পড়ে। আসলে এখানে আসলে খুবই দুর্গম এলাকা এবং এখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক নেই বললে চলে। আর সড়ক যেহেতু একমাত্র যে শিউনিপাড়া যে সড়ক রয়েছে, সড়কটির উপরে পাহাড় ধসে পড়ার কারণে ওখানে যোগাযোগ আসলে বন্ধ রয়েছে, যার কারণে আপনার সেনাবাহিনী, দমকল বাহিনী খবর পাওয়ার পরও এখানে যেতে সময় লেগেছে, যার কারণে নিহতের সংখ্যা উদ্ধার ব্যাহত হয়েছে। আর তেমন একটা আহতের খবর আমরা পাইনি, তবে উদ্ধার কাজ চালাইতে গিয়ে অনেকে সামনে সামনে আহত হয়েছে বলে খবর পেয়েছি। যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে 3 পরিবারের যে আছে তাদেরকে আপনার দাফন কাফনের ব্যবস্থা করছে। অন্য যে দুই পরিবারের ইয়ে আছে তাদেরকেও দাফন কাফন করার জন্য স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিন্তু সাঙ্গু মাতামহরী নদী কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। এখানে যে নির্মল অঞ্চলগুলো জহির, একটা বিষয় একটু নিশ্চিত করবেন, এর আগে আমরা দেখেছি যখন এরকম বৈরী এলাকায় পাহাড় ধসের সংখ্যা থাকে তখন নিয়মিত মাইকিং করা হয় এবং স্থানীয়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেউ কেউ যেতেও চান না, কারণ ফিরে এসে তারা তাদের ভিটা মাটিটা আবার পাবেন না। সেই জায়গা থেকে এখনো কাদেরকে সরিয়ে নেওয়া হয়নি এবং তাদের জন্য আসলে আলাদা কোনো ব্যবস্থা বা কোনো অভিযান চলছে কিনা একটু জানাবেন জহির। গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসন, সেনা বাহিনী এবং দমকল বাহিনী বিভিন্ন পাহাড়ের পাদদেশে যারা রয়েছে তাদেরকে ওইখান থেকে সরে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে, মাইকিং করা হচ্ছে। কিন্তু স্থানীয় কেউ অনেকজন গেলেও কিন্তু অধিকাংশই কিন্তু এখনো তাদের বসত ভিটায় রয়ে গেছে। তারা বলে যে এখানে যদি বসত ভিটা ছেড়ে যায় তাদের গবাদি পশু পাখি, হাঁস পালন, মুরগি হাঁস রয়েছে এবং গরু ছাগল রয়েছে এবং অন্যান্য ফসলাদি রয়েছে। জি, এরপরে যখন জহির আপনার কাছে আসবো একটু জানার চেষ্টা করব এখনো পর্যন্ত আসলে পাহাড়ে কি পরিমাণ মানুষ রয়ে গেছে, তাদের কোনো হিসেব আসলে প্রশাসনের কাছে আছে কিনা সেটা একটু জানার চেষ্টা করবো। এবং বলে রাখি দর্শক, আমরা তো বান্দরবনের কথা বলছিলাম, কিন্তু কক্সবাজারের চকরিয়াও একটা ঘটনা ঘটেছে বুধবার রাত 3টার দিকে। সেখানে পাহাড় ধসে 2 কিশোরী মারা গেছেন এবং গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে। এই যখন অবস্থা, তখন চকরিয়ার খবরটা একটু নিতে চাই। দেখতে পাচ্ছি সেখান থেকে কাউন্সিলর মিন্টু যুক্ত হয়েছেন। মিন্টু, একটু চকরিয়ার ঘটনাটা বলবেন।
দুই কিশোর কিশোরীর মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে, আমরা জেনেছি। আহত রয়েছেন একজন নারী, এবং এর বাইরে এখন পর্যন্ত আসলে নতুন কোনো ঘটনা ঘটেছে কিনা, এবং যারা আসলে আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা কি চলছে, এবং এখন পর্যন্ত নিরাপদে মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা। একই পরিবারের দুইজন শিশু নিহত হয়েছে, আপনি যে বললেনই, এবং একজন মা আহত আছেন, তিনি হাসপাতালে ভর্তি আছেন। নতুন করে কক্সবাজারের যে মহেশখালীর কালামারছড়া, সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অনেকেই চাপা পড়ে গিয়েছিল পরিবারের, কিন্তু সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তারা খুব গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতাল এবং মহেশখালী হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। মোটামুটি তারা এখনো পর্যন্ত নিরাপদ আছেন, সুস্থ আছেন। অর্থাৎ একটা ঘটনা, দুটি ঘটনা ঘটলো। এরপরে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এলাকায়, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কোথাও কোথাও, আবার কোথাও কক্সবাজারের বেশ কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের ঘটনা আমরা এখনো পর্যন্ত পাইনি। সবকিছু মিলে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে, এবং ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা আছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং হচ্ছে, মানুষকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। আপনাকে যেটা বলছিলাম, যে মাইকিং করার পরও, সতর্ক করার পরও মানুষজন এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ বসবাসকারী যারা আছেন তারা পাহাড় থেকে সরতে চাচ্ছেন না। আর ভারী বর্ষণের কারণে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে 35টি ইউনিয়ন এখন বন্যা কবলিত, ও কোথাও কোথাও কোনো কোনো এলাকা একেবারে শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষজন দুর্ভোগ পোহাচ্ছে, ভোগান্তি পোহাচ্ছে। সবকিছু মিলে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এই যে দুর্ভোগ কবলিত মানুষকে, যাতে ওই বন্যা কবলিত মানুষকে রেহাই করবার জন্য চেষ্টা করছে। এবং প্রশাসনের পক্ষ এবং আবহাওয়া অফিস যেটা বলছে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিন্টু জানাচ্ছিলেন। আমি আবারও আপনার সঙ্গে আলাপে ফিরবো, তার আগে আমরা একটু আদালত পাড়ায় যেতে চাই। সেখানে পঞ্চদশ সংশোধনী নিয়ে অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ জামাত ইসলামী, আরও দুজন ব্যক্তি, মোট 4 জন, এবং অন্য দুটি সংগঠন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মর্মে আপিল করে বলেন যে পুরা সংশোধনীটাই বাতিল হতে হবে। কারণ তারা 4টে যে সংশোধনী, যেটা হাইকোর্ট মোটা দাগে আমাদের সংবিধানের 7-এর ক এবং খ, এবং আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা, এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব, সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টের রায় প্রকাশ করেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী, পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। যে বাকি যে সমস্ত বিষয়গুলো রিট পিটিশনার অভিযোগ করেছেন যে এই সংবিধানের মধ্যে সংযোজনের মাধ্যমে সংবিধানের এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সেগুলো বলেছিল পরবর্তী জাতীয় সংসদ তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল, সেটি আজকে আবার পুনরায়, আমি কি বলবো, যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। তা আমি রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা এই মামলায় আদালতকে বলেছিলাম যে আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, তারা তাদের সংবিধানের যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে কোনো সংশোধনী বাতিল করতে পারে, এবং বাতিল করার ক্ষেত্রে যে কতগুলো প্রিন্সিপাল তারা লেট ডাউন করেছে, যেমন মৌলিক কাঠামোর পরিপন্থী যদি হয়, সংবিধান বহির্ভূত কোনো অর্ডিন্যান্স আদেশ হয় কিংবা কোনো আইন হয়, এমনকি কোনো সংবিধানে কোনো সংশোধনী হয়, তাহলে ইতিপূর্বে আমরা দেখেছি 8ম সংশোধনী মামলার রায় থেকে বেশ কয়েকটা সংবিধান সংশোধনী মামলা তো এই হাইকোর্ট এক্সারসাইজটা করেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা গতকালও প্রশ্ন করেছিলেন যে আপনারা পুরা বাতিল চেয়েছেন কি চাননি। আমরা বলেছিলাম যে আদালত কর্তৃক ইতিপূর্বেকার যে সমস্ত নজিরের মাধ্যমে যে সেটেল প্রিন্সিপাল অফ ল তারা ডিক্লেয়ার করেছেন, সেই আলোকে যদি এই সংশোধনের মধ্যে এমন কোনো সংশোধনী তারা দেখেন যেটা তাদের অথরিটি, তাদের ক্ষমতা এবং তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের বৈরী, তাহলে তো অবশ্যই আপিল বিভাগ সেটা করতে পারেন। আমরা মূলত আদালতের কাছে সেটি ছেড়ে দিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট,
সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনছিলাম এবং মূলত সংবিধানের যে বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনীতে হাইকোর্টের দেয়া যে রায় সেটাই বহাল রেখেছে আপিল বিভাগ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল বললেন পুরো রায়ের কপিটা পেলে হয়তো বোঝা যাবে হাইকোর্টের পর্যবেক্ষণগুলো এবং নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত থাকবে। আমরা বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলাম, আমরা এর আগে ছিলাম বান্দরবনে এবং তারও আগে ছিলাম আমরা একই সঙ্গে চট্টগ্রাম সহ নানা জায়গায় খবর নিচ্ছিলাম। রাঙামাটির খবরটা জানাতে চাই, রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। আবহাওয়া পরিস্থিতির কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাঙামাটি পৌরসভা এবং সদর উপজেলার 5টি আশ্রয় কেন্দ্রে 302 জন এবং কাউখালী, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলার 11টি আশ্রয় কেন্দ্রে 502 জন আশ্রয় নিয়েছেন। ওদিকে পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বাঘাইছড়ি দীঘিনালা, লংগদু দীঘিনালা এবং সড়কের বিভিন্ন অংশ, একই সঙ্গে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। ধসের আশঙ্কায় সাজেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পার্বত্য এলাকার খবর নিতে চাই, রাঙামাটি, খাগড়াছড়ি এবং একই সঙ্গে চট্টগ্রামের আপডেটও নেব। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী উচিংছা রাখাই। উচিংছা, আমরা বলছিলাম যে এখন পর্যন্ত যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসন কাজ করছে। কি পরিমাণ মানুষকে নিরাপদে সরানো গেল একটু জানাবেন। এই বৈরী আবহাওয়ায় কোনো হটলাইন আছে কিনা যেখানে আসলে যোগাযোগ করা যেতে পারে এবং একই সঙ্গে আবহাওয়ার খবরটা জানিয়ে দেবেন উচিংছা। হ্যাঁ রাকিব, আপনি আসলে যেমনটি বলছিলাম, বিশেষ করে এই যে 5 দিনে যে টানা বৃষ্টির কারণে কিন্তু রাঙামাটিতে যে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেক্ষেত্রটাকে মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসন 30টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন প্রায় 1500 অধিক আশ্রয় রয়েছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসন থেকে খাবার দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি যদি বলি, কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আরও কয়েকদিন বৃষ্টি পড়বে বলে এমনটি জানিয়েছেন। সকাল থেকে বৃষ্টি পড়লেও কিন্তু কিছুক্ষণ আগে সূর্যে উকি হাসি দিয়েছিল কিছু এক ঝলক। এখন হয়তো একটু বৃষ্টি কমেছে, হয়তো থেমে থেমে আরও বৃষ্টি বাড়বে বলে এমনটি আবহাওয়া অফিস জানিয়ে। তবে আরেকটি আপনাকে জানাই, এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে প্রাথমিক শিক্ষা পাঠদান কিন্তু কার্যক্রম স্থগিত রয়েছে আজকের জন্য। আরেকটি আপনাকে জানিয়ে রাকিব, যে সাজেকের যারা পর্যটক আটকে পড়েছে, বিশেষ করে যে কারণটা হচ্ছে যেখানে হচ্ছে পানি বেড়েছে এবং হচ্ছে যেখানে হচ্ছে আপনার রাস্তা যে নষ্ট হয়ে গেছিল, যখন পানি নেমে যাবে সাথে সাথে যারা পর্যটক আশ্রয় রয়েছে, আমি ওই পর্যটক কেন্দ্রে যারা প্রায় 500 অধিক রয়েছে সাজেক ভ্যালিতে, তাদেরকে মালিক পক্ষ থেকে তাদেরকে ফ্রি দেওয়া হয়েছে এবং শুধুমাত্র নামমাত্র পানির দামটা রাখা হয়েছে বলে এমনটি জানিয়েছে। তবে এখানকার যে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন পানি নামার সাথে সাথে যারা পর্যটক আটকে পড়েছে তাদেরকে তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেবে বলে এমনটি জানিয়েছে। আরেকটি যদি আপনাকে রাখি, রাঙামাটিতে যে পানি বাড়ার কারণে বিশেষ করে বাঘাইছড়ি, বিলাইছড়ি এবং লংগদু এবং জুরাইছড়িতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। সাথে সাথে ওখানকার যে চাষের যে জমি রয়েছে সেটা তলিয়ে গেছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কোনো প্রকার যেন অপ্রীতিকর না ঘটে। যে 2017 সালে যে 120 জন প্রাণহানি ঘটেছিল, ওই ধরনের যেন প্রাণহানি না ঘটে, তার জন্য যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদেরকে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার জন্য সবসময় তদারকি করছে বলে এমনটি জানিয়েছে। তবে আরেকটি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে রাঙামাটির জলবিদ্যুৎ রয়েছে সেখানে কিন্তু 4টি রয়েছে খোলা রয়েছে এবং পানি বিদ্যুৎ সচল রয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। রাখি, অনেক ধন্যবাদ অজিকে রাখেন। কিছুটা হলেও স্বস্তির খবর যে আবহাওয়া ধীরে ধীরে অনুকূলে আসছে। 2-1 দিন হয়তো এরকম বৈরী আবহাওয়া থাকলেও থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষদের যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার কথা আপনি বলছিলেন। রাঙামাটির চিত্রটা যখন এমন, তখন বলে রাখি শিরোনামে যে চট্টগ্রামের সড়কগুলো থেকে পানি সরে গেছে, কিন্তু এখনও নিচু এলাকার অলিগলি, আবাসিক এলাকায় রয়েছে হাঁটু সমান পানি এবং বসত বাড়ি বটে এবং আশপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও আসলে পানির নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। একটু আপডেট নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এর আগে আমরা শুনছিলাম গেল 30 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। কাজেই নগরীতে যেখানে সামান্য বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা দেখা যায়, সেই হিসেবে এই 330 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতে কি পরিস্থিতি তৈরি হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কতটুকু বেরোনো গেল এখন পর্যন্ত, আসলে এই জলাবদ্ধতা নিরসনে কি ধরনের ভূমিকা প্রশাসন নিচ্ছে, মানুষের দুর্ভোগের চিত্রটা একটু জেনে নিতে চাই। আবহাওয়ার খবরটা একটু জানিয়ে দেবেন প্রণবেশ।
রাকিব, চট্টগ্রামে আসলে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 412.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল গত 24 ঘন্টায়। গত 4 দিনে এই ধরনের রেকর্ড এখানে হয়েছে। তবে আজকে বৃষ্টিপাত অনেক কম এবং আজকে একটু সূর্যের দেখাও কিন্তু মিলেছে, যদিও এখন আবার আকাশ আবার কালো হয়ে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে আজকে সূর্য দেখা দিয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিটি কর্পোরেশন তারা রাস্তার পাশে ড্রেনের উপর যেসব স্থাপনা, যেসব দোকানপাট রয়েছে সেগুলো সরিয়ে দিচ্ছে, কারণ তারা বলছেন এগুলোর কারণে এখানে পানি নিষ্কাশন হচ্ছে না, এখানে পানি প্রাপ্ত হচ্ছে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখানে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা উপস্থিত আছেন, আমি তার সাথে সরাসরি যেতে চাই। আজকের পরিস্থিতি কেমন দেখছেন, এবং এখনো নিচু এলাকায় আমরা দেখতে পাচ্ছি পানি রয়ে গেছে, তো সেগুলো নিষ্কাশনে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা দেখছেন যে ড্রেনগুলা এই বৃষ্টির সাথে সবগুলা ড্রেন আবার ভরাট হয়ে গেছে, তার সাথে আছে পাহাড়ি ঢল, যার জন্য মাটি এসে ড্রেনগুলো ভরাট করেছে। এই মুহূর্তে বৃষ্টি কম থাকলেও আবার বৃষ্টি আসতেছে। আমরা ড্রেনগুলোকে চালু করার চেষ্টা করতেছি, যেন আবার পানি যদি আসে আমরা নিষ্কাশন করতে পারি। ড্রেনের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো সরাই দিচ্ছি, সো দ্যাট বর্জ্য নিষ্কাশন করে ড্রেনগুলো আমরা চালু রাখতে পারি। এই ছোট ছোট কিছু কিছু জায়গায় এখনো পানি জমে আছে, আমরা চেষ্টা করতেছি এগুলো সরাই দিতে। আমরা যদি ড্রেনগুলো চালু করতে পারি হয়তো আমরা এর থেকে উদ্ধার হতে পারবো ইনশাল্লাহ। যেগুলো স্লুইস গেটে যে পাম্প চালু করার কথা ছিল গতকাল সিডিএ চেয়ারম্যান বলেছিলেন, সেগুলো চালু হয়েছে কিনা, বা খালগুলোর এখন পরিস্থিতি কি? আপনারা জানেন আজকে কর্ণফুলীর আপনার পানির উচ্চতা কি পরিমাণ আসছে, যেখানে চট্টগ্রামের ইউজুয়াল থাকার কথা 0.24 থেকে 0.43 পর্যন্ত, 43 মিটার পর্যন্ত, ওখানে আমরা গতকাল সকালে পেয়েছি 3.2 মিটার। পানির উচ্চতা অনেক বেড়ে গেছে। আজকে এখন পর্যন্ত যা আমি দেখে আসছি, আজকেও কর্ণফুলীতে পানির উচ্চতা আছে 2.4 মিটার। সো এই উচ্চতার মধ্যে এই পরিমাণ পানির লোড নেওয়া চট্টগ্রাম শহরের জন্য একটু টাফ, বাট আমরা যেভাবে প্রকল্পগুলো করেছে বা আমাদের বিভিন্ন যে নিষ্কাশন প্রণালীগুলো আছে ওগুলা দিয়ে ইনশাল্লাহ আমরা এটা জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। তো শুনছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কথা বলছিলেন আমাদের সাথে। যদিও প্রধান সড়কগুলোতে পানি সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নিচু এলাকায় মানুষের ভোগান্তি কমেনি। বৃষ্টি যদি হয় ভোগান্তি আরো বাড়তে পারে, আবারও জলাবদ্ধতা শুরু হতে পারে, সেই সংখ্যায় এখনো পর্যন্ত দিন কাটাচ্ছে চট্টগ্রামবাসী। তো এটি ছিল চট্টগ্রামের হ্যাঁ, এবং যেটা আসলে বলছিলেন যে আজকে সূর্যের দেখাটা মিলেছে, যদিও এখনো একটু মেঘ রয়েছে, কিন্তু জলাবদ্ধতা আসলে কমেনি, নিম্ন অঞ্চলগুলো আসলে প্লাবিত হচ্ছে। আমি আরেকটু আপডেট নিতে চাই। এ পর্যায়ে আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে সহকবি সবুজ মাহমুদ। এবং সবুজ মাহমুদ, গতকালই আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, এবং নিম্নাঞ্চল কিভাবে প্লাবিত হয়েছে, সেখানে আসলে কিভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই ছবিটা আপনি দেখাচ্ছিলেন। সাজেক এবং লংগদুর কথা আমরা বলছিলাম যে এই দুটো জায়গার সঙ্গে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, কিন্তু পর্যটকরা তো আছেন, তাদের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা প্রশাসন নিয়েছে একটু জানাবেন, আবহাওয়ার খবরটা তো জানাবেন, দুর্ভোগের চিত্রটা একটু দেখবেন সবুজ। যেটা লক্ষ্য করছি যে এখান থেকে উজানের পানিগুলোর যে প্রচণ্ড বেগে কিন্তু পানি প্রবেশ করছে, সেই পানি কিন্তু এই নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। যে রাস্তাগুলো পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো সাধারণত একটু উঁচু, তারপরে আবার অনেকখানি নিচুতে নেমে যায়, সেই নিচু অঞ্চলের অনেক জায়গায় ডুবে গেছে। আমরা খোঁজ নিয়েছি যে সাজেক একটি জনপ্রিয় পর্যটন স্পট, যেটি খাগড়াছড়ি থেকে খুবই কাছে, এবং যদিও সেটি রাঙামাটিতে পড়েছে, কিন্তু এই খাগড়াছড়ি দিয়ে অনেকে যাতায়াত করে। এই পথের বাঘাইহাট থেকে মাচালং যে সড়কটি আছে, সেই সড়কের প্রায় কয়েক কিলোমিটার জায়গায় রাস্তা ধসে পড়েছে। যেহেতু এটি পাহাড়ি রাস্তা, পাহাড় ভেঙে পড়লে আসলে রাস্তাই ভেঙে পড়ে। এই অবস্থায় যেই পর্যটকরা সেখানে গিয়েছিল, সেখানে প্রায় 600-ও বেশি পর্যটক ইতিমধ্যে আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই পর্যটকদের জন্য সেখানে যারা হোটেল মালিক সমিতি আছেন, পর্যটন যারা নিয়ন্ত্রণ করেন, তারা জানিয়েছে যে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে তারা ভাড়া মওকুফ করে দিয়েছে। যারা যতদিন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা না যায়, এখান থেকে তারা নিরাপদে সরে না যেতে পারে, ততদিন পর্যন্ত তারা বিনামূল্যে যে হোটেলে ছিল সেখানে অবস্থান করতে পারবে। সেই সাথে খুবই কম মূল্যে তারা সেখানে খাবার গ্রহণ করতে পারছে, এবং পর্যটকদেরকে যেন তাদের কাছ থেকে যেন ভাড়া আদায় না করতে পারে এবং তারা যেন নিরাপদে থাকতে পারে, সেই জন্য প্রশাসন তাদেরকে মাইকিং করে তাদেরকে আশ্বস্ত করছেন যে তাদেরকে নিরাপদে সরিয়ে দেওয়া হবে, এবং তারা যেন ভাড়া পরিশোধ না করে সেই জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়া এই যে খাগড়াছড়ির যে
চিত্র আমি এসে এখানে দেখলাম যে এখানের প্রত্যেকটি পাহাড়ির যে ঝিরি পথগুলো বেয়ে প্রচণ্ড বেগে পানি উজান থেকে নেমে আসছে, যার কারণে এখানকার যে সাধারণ মানুষজনগুলো আছে যারা আসলে পাহাড়ের পাদদেশে থাকতে যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করে আসছে, সেই জায়গাগুলো কিন্তু তারা বললেও ছাড়তে পারছে না। তারা সেই পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে, তারা যেহেতু এখানে পৈতৃক বসবাস করছে। কিন্তু যারা যেই সব পাহাড়ে আসলে গাছ কেটে ফেলা হয়েছে সেই পাহাড়গুলো বেশি ঝুঁকিপূর্ণ এবং প্রশাসন তাদেরকে মাইকিং করে বিভিন্নভাবে সতর্ক করছে যেন তারা এই জায়গাগুলোতে সরে যায়, কিন্তু তাদেরকে আসলে যাওয়ার কোনো জায়গা নেই। এখানে তারা পরিবার নিয়ে বসবাস করছে, সুতরাং এখানে ঝুঁকি নিয়ে অনেকটা বসবাস করছে, সেই জন্য তারা অনেকটা ঝুঁকিতে আছে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত পাহাড় ধসে কোনো মৃতের সংবাদ আমরা পাইনি, তবে কক্সবাজার এবং রাঙামাটিতে এবং চট্টগ্রামে যেই জায়গাগুলোতে পাহাড় ধসে মানুষ মারা গিয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই পাহাড়ের গাছপালাগুলো কেটে ফেলার কারণে। সুতরাং খাগড়াছড়িতে যারা পাহাড়ের পাদদেশে আসছে তাদের গাছপালা থাকার কারণে তারা তুলনামূলকভাবে একটু নিরাপদে আছে। এই ছিল পাহাড়ের অঞ্চলের বা খাগড়াছড়ির সবশেষ খবর। রাকিব, অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ। দর্শক, আমরা এতক্ষণ পার্বত্য চট্টগ্রাম এবং গোটা পার্বত্য চট্টগ্রাম সহ প্রান্তিক অঞ্চলগুলোতে দুর্ভোগের কথা শুনছিলাম বৈরী আবহাওয়ার কারণে। খাগড়াছড়ি থেকে সবুজ মাহমুদ, রাঙামাটি থেকে উচিনশা রাখাইন, চট্টগ্রাম থেকে প্রবেশ চক্রবর্তী, বান্দরবন থেকে জহির আহমেদ এবং চকোড়া থেকে কামরুল ইসলাম বিন্টু যুক্ত হয়েছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন তিনি। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য হচ্ছে বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। ঢাকায় পরিবেশ মেলা এবং মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এবার প্রাণ হারালো 5 শিক্ষার্থী। বুধবার দুপুরে কুতুপালংয়ে একটি লার্নিং সেন্টারে ক্লাস চলার সময় দেয়াল ধসে পড়লে শিক্ষার্থীরা আটকে পড়ে। তাৎক্ষণিকভাবে 5 শিক্ষার্থীর মৃত্যু হয় আর জীবিত উদ্ধার করা হয় 38 জনকে। এদের মধ্যে 8 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিতে কক্সবাজার জুড়ে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে কক্সবাজার চট্টগ্রাম ট্রেন চলাচল। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজারে মুষলধারে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা যখন ভর করেছে, ঠিক তখনই কুতুপালং ক্যাম্পের একটি লার্নিং সেন্টারে ক্লাস করছিল অর্ধশতাধিক রোহিঙ্গা শিশু কিশোর। দুপুরের দিকে হঠাৎ ভারী বৃষ্টির মাঝে ধসে পড়ে ওই লার্নিং সেন্টারের মাটির দেয়াল। তখনই লার্নিং সেন্টারের ভেতরে চাপা পড়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী। পরে রোহিঙ্গা ক্যাম্পের ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে নেমে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃতদেহ উদ্ধার করেন। তখনও অন্তত 20 জন শিক্ষার্থী নিখোঁজ আছে বলে জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। আর শূন্য তুন্য তুজি পরিবার আছে রে তোমার আছে গরম আদি ফানে ফান খাই ফান টান খাই রে হদ বসি এ তুমি মা ডুঙ্গুরা আছে কি মামলা সাইদিন দিলে আর বসিটার ওয়াল দিঘা তুললে এটা বাঙিয়া এলো জরিয়া জাভাইয়ের মেডি পড়ে গিয়ে বৃষ্টি বেশি হওয়ার কারণে এই যে ওয়াল ছিল ওয়ালটা ভেঙে পরে তার সামনে পড়ছিল। একবার একসাথে অনেক ছাত্র এখানে আছে, ওরা মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন পাহাড় ধসের শঙ্কায় তারা প্রতিনিয়ত সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু পাহাড়ে বসবাসকারীরা কেউ কথা শুনছেন না। এখনো দেখেন আমাদের লোক এখনো মাইকিং করছে, তো এখন এই জায়গায়ও আমরা কিন্তু গতকালে এসে মাইকিং করে গিয়েছি, এরা কিন্তু কেউ নিরাপদ আশ্রয়ে যায় না। এদিকে বুধবার দিনভর বৃষ্টিতে ডুবেছে কক্সবাজার অন্তত 35টি ইউনিয়ন। এতে ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তায় পানি উঠে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের পিতা মাতারা কেউ বের হতে পারছে না। ক্ষতি তো অপূরণীয় ক্ষতি হয় আমাদের, যেহেতু এটা কৃষি প্রধান গ্রাম। বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে এবং যারা কৃষকের যারা ক্ষেত খামার করছে এইটা সব তলিয়ে গেছে। কক্সবাজার জেলা প্রশাসক জানান এখনো বন্যা পরিস্থিতি হয়নি, তবে চলমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছেন তারা। এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে প্রতিনিয়ত। আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পানির লেভেল কোন পর্যন্ত আছে কোন নদীতে, আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রেললাইন ডুবে যাওয়া এবং চট্টগ্রামে কয়েকটি ট্রেন আটকা পড়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল 3টা পর্যন্ত কক্সবাজারে 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে কক্সবাজারের আবহাওয়া অফিস।
কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এ পর্যায়ে আমরা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেতে চাই। সেখানে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। কেন মনে করি? এই জন্য আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, যে এলাকাতেই যাই না কেন, আমরা যদি ঢাকা থেকে আপনাদের প্রত্যেকেরই এখানে নিজের গ্রামের বাড়ি অবশ্যই মনে হয় ঢাকা শহরের নয়, ঢাকা শহরের ঢাকা জেলার বাইরে অন্য বিভিন্ন জেলা, আমরা যখন হাইওয়েগুলো দিয়ে যদি যাই এবং হাইওয়ের দুপাশের অবস্থাগুলো যদি দেখি, তাহলে আমি যেই কথাটি বলতে চাইছি এই কথাটি বোধহয় পরতে পরতে ফিল করার বোধহয় যথেষ্ট কারণ আছে। এবং গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে, যার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। আমার মনে হয় আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোধহয় এরকম একটি প্রতিজ্ঞা বা শপথ বোধহয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত আজকে। আসুন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার অবস্থান থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদিও বক্তব্যের পর অনেক লম্বা হয়ে গেছে, আমি চেষ্টা করব আমার বক্তব্যটিকে সংক্ষিপ্ত রাখতে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে আমি আমার বক্তব্যটা শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী, নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে, এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে আমার সাথে সংসদে বিরোধী দলের নেতা ওনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। একদিন ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকটার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলের নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপেরিয়েন্স করে থাকি এরকম অভিজ্ঞতা। সেজন্যই বলছি যে এইটার নিরাপদ লালন বা বিকাশের সঙ্গে মানব সমাজ বা আমরা কিভাবে জড়িত। উপস্থিতিবৃন্দ, আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সেজন্য আমি যারা এই আয়োজন করেছেন
এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। তবে এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলের বক্তব্যে যেই কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা ছিলাম এবং আপনারা দেখছিলেন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। এটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিয়েছিলেন, কথা বলছিলেন, এখনো বলছেন এবং তার বক্তব্য আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, চলছে সংবাদ সংযোগ। 24 জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদ্রাসা শিক্ষার্থীরা। আন্দোলনের মাঝামাঝি সময়ে সরকার বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলে পাল্টা প্রতিরোধ গড়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় তারা। আন্দোলনকারীরা বলছেন কোটা সংস্কার ইস্যু তাদের কাছে মুখ্য না হলেও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ সাথে হাসিনা স্বৈরাচারী শাসন মাঠে নামাতে বাধ্য করে। এক্ষেত্রে 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের ক্ষোভও নিয়ামক হিসেবে কাজ করেছে। সাদুজ্জামান সাকিবের বিশেষ প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম ধাপের আন্দোলন কিছুটা থমকে যায় 18 জুলাই। এর আগের রাতেই শিক্ষার্থীদের নিরাপত্তার অজুহাতে বন্ধ ঘোষণা করা হয় সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়। আর রাত থেকেই বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। সরকারের এসব পরোক্ষ বাধায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন যেখানে হোঁচট খায়, ঠিক সেখান থেকেই শুরু করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। ইন্টারনেট বন্ধের সময় নিরবিচ্ছিন্নভাবে আন্দোলনের মাঠে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন তারা। রাজধানীর যাত্রাবাড়ি, চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া সহ দেশের বিভিন্ন স্থানে অপ্রতিরোধ্য আন্দোলন করে তোলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে শুভ্র সফেদ পাঞ্জাবি রক্তে রঞ্জিত হলেও লড়াই অব্যাহত রাখেন তারা। ছাত্র ভাইরা যখন শহীদ হচ্ছে তখন তো আমাদের আর মায়া দেখায় লাভ নাই, আমি সুশীল হয়ে লাভ নাই, আমাকে তো মোকাবেলা করতে হবে, নাহলে তো আমাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে মূল একটা ট্যাকটিক্স, যে এক গলি থেকে হামলা করবে তার মানে অন্য গলি যে বসে থাকবে ব্যাপারটা এরকম না, ওই গলি থেকে ছেলেবেলে বেড়ে এসে মোকাবেলা করবে। এর দ্বারা কি হয়, পুলিশ পিছনে উঠতে বাধ্য হইতো। 17 তারিখ থেকে পুরো সময় এই যে লম্বা রোড, এখানে আপনি জানেন যে চারপাশে কিন্তু প্রচুর মাদ্রাসা, তো এখানে মানে এক ডাকে 20-30 হাজার ছাত্র একসাথে ওই রাস্তায় নেমে আসতো এবং এই যে বড় সংখ্যক ছাত্র তারা ওই রাস্তাকে সবসময় ব্লক রাখার মাধ্যমে পুরা চট্টগ্রাম বিভাগ সহ দক্ষিণাঞ্চলকে তারা ঢাকার সাথে বিচ্ছিন্ন করে রেখেছিল, যেটা আন্দোলনকে পরবর্তীতে আরো বেগমান করতে কিন্তু প্রচুর বড় একটা ভূমিকা রাখছে। কোটা সংস্কারের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মুখ্য না হলেও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও স্বৈরাচারী হাসিনার ফেসিবাদী শাসন তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছে বলে দাবি শিক্ষার্থীদের। তারাও ছাত্র, আমরাও ছাত্র, তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। এখানে আমাদের স্বার্থ না থাকলেও আসলে আমাদের বিবেকে বাধা দিয়েছে যে আমার ভাইয়েরা মৃত্যুবরণ করতেছে, আমি কিভাবে ঘরে বসে থাকি, আমার ভাইয়েরা আহত হচ্ছে, শহীদ হচ্ছে, তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। তখন আমার বিবেকে বাধা দেয় এবং আমি আসলে সারা রাত ঘুমোতে পারিনি যে আমারও মাঠে লাভা দরকার। এই রাস্তা থেকে আমরা চুল পরিমাণ সবাই একসাথে সরে যায় নাই, একদল গিয়েছে তো অন্য দল আমরা অবস্থান করেছি। এভাবেই আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা এই যাত্রাবাড়িতে অবস্থান করছিলাম বিনা স্বার্থে বিনা লাভে। 2013 সালের শাপলা গণহত্যার প্রতিশোধের আগুন মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলনে বাড়তি মাত্রা যোগ করে। শেখ হাসিনা তো এক বছরে বা একদিনেই স্বৈরাচার হয় নাই, সে অনেকগুলো বড় বড় ঘটনা যেটা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বা মানবতার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে করেছে। 9 সালের পিলখানার বিডিআর বিদ্রোহ, হেফাজতের যে ঘটনাটা, এটা অবশ্যই 21 সালে মোদি বিরোধী আন্দোলনের যে ঘটনাটা, এটা ইসলামপন্থীদের ক্ষোভের একটা বড় জায়গা এবং সেটারই বিস্ফোরণ চূড়ান্তভাবে জুলাই আন্দোলনে আমরা ইসলামপন্থীদের দেখেছি। আওয়ামী লীগ মূলত গণহত্যার যেই ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সটা পাইছে মূলত শাপলা গণহত্যার মধ্য দিয়ে। শাপলা গণহত্যায় যদি ধরেন আওয়ামী লীগের সরকার পতন হয়ে যেত এবং সিভিল সোসাইটি যদি তার রক্তের বদলা নেওয়ার জন্য বা রক্তের বিচারের দাবিতে যদি মাঠে নামতো, তাহলে আমরা মনে করি যে 24-এর গণঅভ্যুত্থানই রচিত হতো না। 24-এর গণঅভ্যুত্থানের রচিত হওয়ার মূল অনুঘটক আমি মনে করি যে শাপলার সেই গণহত্যা। রক্তাক্ত জুলাইয়ের শহীদদের তালিকায় নাম লেখান প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাদুজ্জামান সাকিব, একাত্তর, ঢাকা।
2026 সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। অথচ নীতিগত স্বীকৃতি, জমির মালিকানা আর সুযোগ সুবিধায় বাংলাদেশের নারী কৃষকরা এখনও অনেকটাই পিছিয়ে। কৃষি অর্থনীতি তার শ্রমে টিকে থাকলেও কাগজে কলমে পরিচয় কেবলই একজন গৃহিণী। গবেষকরা বলছেন, সরকারের বিশেষ কোনো পদক্ষেপ ছাড়া নারীর কৃষক হিসেবে স্বীকৃতি মিলবে না। সরকার এটাও বলছে, কৃষি কার্ড সহ নানা প্রকল্পে নারী কৃষকদের যুক্ত করার কাজ চলছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ঝিনাইদহের মায়মুনা, যশোরের আলফুন কিংবা বরিশালের রাবেয়া গবাদি পশুপালন সহ কৃষির সব ধাপেই কাজ করেন, কিন্তু নিজের জমি না থাকায় মেলেনি স্বীকৃতি। চুয়াডাঙ্গার এই নারীরা ভোর রাতে জমিতে আসেন কাজ করতে, সূর্য ওঠার পর বাড়ি ফেরেন ঘরের কাজ করতে। তাদের নেই স্বীকৃতি। 3টের সময় এসে আমরা ভুইতে পাতা তুলি, নিলাইনে খেলাইনে সব কিছু করা হয়। পাইনি কেন সেইটাই তো বলতে পারবো না। আর একটা সরকার দ্বারা কোনো জিনিস আমরা পাইনি, দেয় না। সিরাজগঞ্জের ঘোরজান চরের নারীরা কৃষির সব ধাপে কাজ করলেও সরকারি কোনো সুবিধা কপালে জোটে না। এই কৃষির সবকিছু আসলে ছেলেদের নামে আসে, মেয়েদের নামে কিছু আসে না। জমি পুরুষদের নামে, মহিলাদের খালি কাজ করা লাগে। আমার কৃষি কাঠ মাঠ আমার কিছুই নেই, সুবিধা বেড়া চালি পায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কৃষি খাতে 1,72,00,000 নারী কর্মরত, যেখানে পুরুষের সংখ্যা 1,36,00,000। অর্থাৎ দেশের কৃষি শ্রমের 58%ই নারীদের অবদান। যারা কৃষক হিসেবে স্বীকৃত সেই পুরুষদের রয়েছে মিশ্র ভাষ্য। ভাত কেমন সব তাদের সব, আমাদের কি, আমাদের কিছুই নেই। মহিলারা কৃষি চাষ করে, ঝালের চাষ করে, পুঁইশাকের চাষ করে, সরকার দেয় না, তাই হয় না। দেওয়া উচিত 100 বার। ঋণ টিন এগার সরকার দেয় না, এই সরকারের কিছু ব্যর্থতা আছে, ঠিক আছে, কম বেশি টাকা দেওয়ার দরকার আছে। জমির কাগজে নাম না থাকলে কৃষি সহায়তা, ব্যাংক ঋণ কিংবা আনুষ্ঠানিক কৃষক পরিচয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নারীরা বিক্রি করতে পারতো, তাহলে সে যে তার উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারছে, এই জায়গায়ও কিন্তু তার একটা স্বীকৃতির জায়গা আরো অনেক বেশি শক্তিশালী হতো। সরকার এই মুহূর্তে যে জিনিসটা করতে পারে, সরকার যেই জায়গাগুলোতে ভর্তুকি দিচ্ছে সেইটাতে অবশ্যই নারী হলে সে ভর্তুকিটা নিতে পারবে। এরকম যদি বিষয়টা হয় তাহলে কিন্তু এক ধাপ এগিয়ে গেল আর কি এই স্বীকৃতির ক্ষেত্রে। অবশ্য কৃষি সচিব বলছেন, এসব কিছু মোকাবেলায় সরকার কৃষি কার্ড সহ কৃষকের সহায়তায় নানা প্রকল্পে বরাদ্দ দিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, যে ভাবনা আমাদের, যেখানে নারীকে কেন্দ্রে রাখা হয়েছে, পরিবারের কর্তৃকে কেন্দ্রে রাখা হয়েছে, তাকে আমরা আরও এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঋণ বা সরকারি প্রণোদনা না পাওয়ায় প্রান্তিক নারীদের চড়া সুদে ধার দেনা করে চাষাবাদ চালাতে হয়। কৃষির মূল চালিকা শক্তি নারীরা। কৃষিকাজের যে কটি ধাপ রয়েছে তার প্রতিটিতেই প্রায় নারীদের অংশগ্রহণ রয়েছে, কিন্তু কৃষক হিসেবে নারীরা কখনো স্বীকৃতি পায়নি। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিপণ্য বাজারজাতকরণ, ভূমির মালিকানা আর সরকারি নীতিমালা ছাড়া এটি অসম্ভব যে নারী কৃষক হিসেবে স্বীকৃতি পাবে। শাহনাজ শারমিন, 71, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।